ভারতের সক্রিয় সমর্থনে, আবার বলছি কথাটা, ভারতের সক্রিয় সমর্থনে, এটা আপনারা অনেকেই এতদিনে জেনে গেছেন, সেই সমর্থনে তারেক জিয়ার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রমাদ গণেছে চীন। শুধু যে তিস্তা প্রকল্প সংকটে তা নয়, বাংলাদেশে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প, সেটাও চৌপাট হতে বসেছে। চীন তাই পরিমরি করে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছে 22শে ফেব্রুয়ারি। তারপর বৈঠক সেরে সাংবাদিকদের ডেকে তিস্তা প্রকল্পের কাজ শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেছে। কিন্তু এই আশাবাদ কতটা বাস্তবায়নযোগ্য সেটা মাথায় রাখেনি, বিশেষত বাংলাদেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। তিস্তা প্রকল্পটি যে একাধিক ভেটো পয়েন্টে আটকে যেতে পারে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, এমন সন্দেহের যথেষ্ট কারণ আছে। ডিপ্লোম্যাটিক সিগন্যালের সাথে বাস্তব বাধা ঝুঁকির যে একটা লেয়ার, এই দুটোকে আলাদা করে দেখলে আলোচনাটা বেশি পরিষ্কার হয়। সেই চেষ্টা করব এই প্রতিবেদনে। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ঢাকা বেইজিংয়ের আলোচনা দীর্ঘদিনের। 2024-এ ক্ষমতা থেকে বিদায়ের ঠিক আগে শেখ হাসিনা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন ভারত করবে এমন একটা সমঝোতায় এসেছিলেন। যদিও ফরম্যাল চুক্তি স্বাক্ষর হয়নি, কারণ সেটা স্বাক্ষর হতে গেলে আরও অনেক কিছু দরকার হয়। দিল্লির সফর শেষে হাসিনা চীনে যান 2024-এর ওই মে মাসের শেষেই চীনে যান। সেখানে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার বিষয়টি চীনা নেতৃত্ব যখন জানতে পারল, তখন শেখ হাসিনার সঙ্গে এতটাই ঠান্ডা ব্যবহার করতে লাগলো যে প্রায় অপমানিত হয়ে প্রধানমন্ত্রী হাসিনা তার সফর কাটছাট করে তাড়াতাড়ি ফিরে আসেন দেশে। তারপরে তো কি হয়েছে, আগস্টের 5 তারিখে, জুলাইতে বেড়ে গেল ওদের তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আগস্টের 5 তারিখে হাসিনা সরকারের পতন ঘটল। এই ঘটনাতে বোঝা যায় তিস্তা প্রকল্প পাওয়া নিয়ে চীন কতটা ব্যগ্র। তারা কাজ গুছিয়ে নিতে হাসিনাকে দিয়ে পারেনি, সেটা পারল ইউনূসকে দিয়ে। কিন্তু একটা অবৈধ অনির্বাচিত সরকারের সঙ্গে চুক্তি যে পরবর্তী নির্বাচিত সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর চুক্তি থেকে বেরিয়ে আসার যে ক্ষমতা, সেটা সব দেশেরই থাকে। যেমন এই বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় এসে বারবার বলেছে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তি তারা খতিয়ে দেখে সেগুলো বাতিল করবে, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে। যদিও 18 মাসে সেটা বিশেষ কিছুই করতে পারেনি সবার ওপর। সুতরাং যে চীনের সঙ্গে ইউনূস সরকারের যে চুক্তি হয়েছিল তিস্তা প্রকল্প নিয়ে, সেটা যে তারেক সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সবার ওপর ভারতের সম্মতি না নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা সেই চেষ্টা করেছিলেন যে ভারতকে সঙ্গে নিয়েই কাজটা করতে। তারেক রহমান সরকারকেও সেটাই করতে হবে, এছাড়া পথ নেই। ভারতের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগির চুক্তি 2011 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় সই হওয়ার কথা থাকলেও, এমনকি মনমোহন সিং বাংলাদেশে পৌঁছে গেলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। তার আপত্তিতে সেবার স্বাক্ষর করা যায়নি, কারণ মনে রাখতে হবে ভারত একটা আধা ফেডারেল কান্ট্রি, এখানে ফেডারেল নিয়ম চলে, পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতাও এখানে দেখতে হয়। সুতরাং এই সমস্যাটি
একটা ফেডারেল পলিটিক্সে আটকে যাবে। চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশে পরে 2016 সালে পাওয়ার চায়না বলে একটি সংস্থার সঙ্গে একটা নন বাইন্ডিং, মানে এটা কেউ মানতেও পারে নাও মানতে পারে বাংলাদেশ, এমন একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে। সেই অনুযায়ী কি হয়, সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন? কারণ বিকল্প কম্প্রিহেন্সিভ রিভার ম্যানেজমেন্ট সেটা কিভাবে করা যায় সেই পথটা খুঁজবার জন্যেই পাওয়ার চায়না বলে একটি চীনা কোম্পানির সঙ্গে বাংলাদেশের সরকার তখন একটা 2016 সালে একটা এমওইউ করে। এবং ওয়াটারের মূল কারণটাই ছিল যে ওয়াটার শেয়ারিং ডেডলক পাশ কাটিয়ে নদী শাসন করা, নদীকে কিভাবে ড্রেজিং করা যায়, এমব্যাঙ্কমেন্ট কিভাবে বাঁধ নির্মাণ করে কি করা যায়, এই সবগুলো দেখবার জন্যই ওই এমওইউটা হয়েছিল। ভারত কেন অস্বস্তিতে থাকবে? তার কারণ ভারতের দিক থেকে কিভাবে বাধা আসতে পারে। দেখুন, ভারতের আপত্তি শুধু জল ভাগাভাগি নিয়ে নয়, তিস্তাকে ঘিরে চীনা উপস্থিতি স্ট্র্যাটেজিক জিওগ্রাফি ইস্যু হিসেবেও দেখতে হবে। কারণ প্রকল্পটি সীমান্ত ঘেঁষা, ভারত সীমান্ত ঘেঁষা সংবেদনশীল অঞ্চলের নিকটবর্তী। চীন তিস্তা নিয়ে কাজ করতে গেলে বাস্তবে ভারত বাধা দিতে পারে, ডাইরেক্ট ভেটো দিয়ে নয়। কারণ ডাইরেক্ট ভেটো কেন দিতে পারবে? বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, সুতরাং সেখানে ভারত কিভাবে ডাইরেক্ট ভেটো দিতে পারে? কিন্তু যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে কূটনৈতিক চাপ ভারত দিতে পারে। এরপরে ভারত তার সীমান্তের যে ন্যারেটিভ, অর্থাৎ তাদের অসুরক্ষার যে আশঙ্কা, সেটা দূর করতে গিয়ে তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পারে। এবং তৃতীয়ত, বাংলাদেশের সিদ্ধান্ত প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে নানা ধরনের সময় বাড়াতে পারে, অনিশ্চয়তা তৈরি করতে পারে। আরেকটি বাস্তব বাধা হলো তিস্তার পানি প্রবাহের ওপর আপস্ট্রিম নিয়ন্ত্রণ, অর্থাৎ তিস্তার পানি ওপর থেকে নিচে নেমে আসছে বাংলাদেশের দিকে। সুতরাং ওপরের যে জল নিয়ন্ত্রণের যে ব্যাপারটা সেটা ভারতের হাতে। কাজেই নদীর যে প্রবাহ, সেই প্রবাহটা ভারতের হাতে, ভারতের দখলে। এর ফলে যে সেটা থাকলে কখন কি ছাড়বে না ছাড়বে ইত্যাদির ব্যাপারগুলো নিয়ে যদি চীন কাজ করতে যায় সেখানে তিস্তা প্রকল্প, তাহলে তাদের প্রজেকশন বারবার রিভাইজ করতে হবে। কারণ মনে রাখতে হবে, চীনের ভারতের তিস্তা থেকে যে জলটা ওপর থেকে নিচে নামছে, সুতরাং এই কাজে একটা বিরাট আর্থিক ব্যাপার যুক্ত হতে পারে। এবং সবথেকে বড় কথা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার যে কারণগুলো দেখিয়ে এটার বিরোধিতা করেছিলেন, ঢাকায় যাননি, সেটা হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে এই জল যদি বাংলাদেশের সাথে শেয়ারিং করতে হয়, ভাগাভাগি করতে হয় তিস্তার জল, তাহলে যে উত্তরবঙ্গের একটা বিরাট এলাকা, সেখানে খাওয়ার জলও মিলবে না, তাদের সেচের জলও মিলবে না। এটাই ছিল বড় কথা। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বজায় রাখতে হবে। তিনি নিজেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটি সরকার, যে সরকার অন্য কোনো দেশের কথা ভাববে না, আগে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, এইটা তার ভোটের রাজনীতি। সেই রাজনীতি করবার জন্যেই তিনি কিন্তু এইটা করেছেন। মনে রাখতে হবে, মনমোহন সিং যখন গিয়েছিলেন বাংলাদেশে চুক্তি স্বাক্ষর করতে, তখন কিন্তু তিনি সমস্ত প্রকল্পের পুরো বিশ্লেষণ নিয়ে ভারতের ইঞ্জিনিয়াররা, এখানকার পানি বিশেষজ্ঞরা, তারা যেসব কথা বলেছেন সবগুলোকে চিন্তা ভাবনা করে তারপরে পৌঁছেছিলেন। ভারতের স্বার্থ পুরোপুরি বিসর্জন দেননি। শুধু বাংলাদেশের স্বার্থের কথা ভেবে একটা সমঝোতায় আসার কথা তিনিও ঠিক করেছিলেন, সেটা হচ্ছে সুপ্রতিবেশী সুলভ ব্যবস্থার জন্যে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি, তার ভোটের রাজনীতি ব্যাহত হবে বলে সেখানটায়
ব্যাঘাত সৃষ্টি করেছেন। আগামী দিনে এই 2026-এর এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে যদি মমতা ব্যানার্জির সরকার যদি পতন ঘটে এবং যদি এখানে খুব সম্ভাবনা আছে বিজেপির সরকার এখানে ক্ষমতায় আসা, বিজেপির সরকার তখন এই বিষয়টা অর্থাৎ তিস্তা জল প্রকল্প, জল ভাগাভাগির ব্যাপার, বাঁধ প্রকল্প বাংলাদেশের সাথে মিলেমিশে এই কাজটা করতে পারে। আর এই কাজের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারেক রহমানও, কারণ এই 2026-এর শেষে ডিসেম্বরে গঙ্গা জল চুক্তি যেটা ভারত বাংলাদেশ করে হয়েছিল, শেখ হাসিনা এবং মোদী সরকার করেছিলেন, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই বছরেরই শেষ দিকে। সুতরাং তিস্তা গঙ্গা সবগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ চুক্তি করতে হবে। তাই চীনা রাষ্ট্রদূত যতই ব্যগ্রতা দেখান, যতই বসুন বৈঠকে, তারেক রহমানের সরকার আপাতত এই বিষয়গুলো নিয়ে চুপ থাকতে বাধ্য, পলিটিক্যালি এবং সমস্ত চিন্তার দিক দিয়ে। আর একটা বড় কথা হচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমেরিকার বিরোধিতা। আমেরিকাও বাদ সাধবে যদি তিস্তা প্রকল্প নিয়ে চীন এগিয়ে আসে, কারণ চীনকে দমন করতে শুধু ভারত নয়, বাংলাদেশের সঙ্গেও একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বাংলাদেশের সামনে আপাতত। মজার কথা, যে ইউনূস সরকার চীনকে দিয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ, সেই একই ইউনূস সরকার চীন বিরোধী একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেমন চীনা অস্ত্র কেনা যাবে না ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে তিস্তা প্রকল্প নিয়ে চীনের স্বপ্নভঙ্গ, সময়ের অপেক্ষা শুধু। আর তাই মরিয়া চীন আলোচনায় বসেছে ছুটে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কিন্তু ফলাফল আপাতত শূন্য, এবং বলে দিলাম ভবিষ্যতেও শূন্যই হবে। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ।